নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথন কালবৈশাখীর আসরে সবাইকে স্বাগত জানাই। সাম্প্রতিককালের ঘটনায় আমরা সবাই অত্যন্ত বিচলিত। এই ভারাক্রান্ত পরিবেশে আমরা কলকাতার ডাক্তার অভয়ার অকাল মৃত্যু ও তার সব দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়ে আজকের গল্পের আসরের উপস্থাপনার শুরুতে কয়েক মুহূর্তের নীরবতা পালন করছি। গল্পকথন কালবৈশাখী আজকে নিয়ে এসেছে মতি নন্দীর লেখা একটি গল্প। তিনি জন্মেছিলেন 10ই জুলাই 1931 সালে, আর তাঁর প্রয়াণ হয় 3রা জানুয়ারি 2010 সালে। মতি নন্দী পেশায় ছিলেন সাংবাদিক। তিনি খেলা নিয়ে গল্প ও উপন্যাস রচনায় ভারতবর্ষে পথিকৃৎ। তার লেখা আজকের গল্প পাষাণ ভার অবশ্য একটি ব্যতিক্রমী ধারায় রচিত। এটি প্রকাশিত হয়েছিল 1966 সালে। সেই সময়কার অলিতে গলিতে চলা ট্রাম আর দৈত্যকার সরকারি দোতলা বাসেদের ঘিরে উদ্বিগ্ন নিত্যযাত্রীদের আশা হতাশা ঘিরেই গল্পটির পটবিন্যাস। শুরু করছি আজকের গল্প পাষাণ ভার। লিখেছেন সাহিত্যিক মতি নন্দী। ধর্মতলার মোড়ের স্টপটা উঠে যাওয়ায় অনিলের মতো অনেকেই চলন্ত ট্রাম থেকে লাফিয়ে নামে। লাল আলো থাকলে অবশ্য ট্রামকে দাঁড়াতেই হয়, তখন লাফানোর দরকার হয়। বহুদিনই অনিল ভেবেছে দরকার কি এইভাবে নামার, মোড়টা পার হলেই তো টার্মিনাস। 50-60 মিটার পথ বাঁচাবার জন্য নিজেকে মৃত্যুর সম্ভাবনার সম্মুখীন করা কেন? 2-4 দিন সে নামলো ধর্মতলা টার্মিনাসে ট্রাম থামার পর, কিন্তু অন্যান্যদের টপাটপ নামা দেখে আর নিজেকে সামলাতে পারে না। শুধু মনে হয় আবার এতটা পথ হেঁটে ফিরবো। 50-60 মিটার অর্থাৎ 1 মিনিট দেরি করার ধৈর্যও অনিলের নেই। সেদিন ট্রামটা ধর্মতলার মোড়ের কাছাকাছি, সবুজ আলো জ্বলছে। একটা লোক নামার অপেক্ষায়। লোকটাকে মাসে অন্তত 12-13 দিন অনিল ট্রামে দেখে। কাছাকাছি কোথাও চাকরি করে, ইলেকট্রিক বা ইনকাম ট্যাক্স বা LIC অফিস বা কোনো দোকানে। তার পাশে আর একটা লোক, হাতে জীর্ণ একটা ফোলিও, ট্রাউজার্সটা ঢলঢলে, গায়ে ঘেমো গন্ধ, নামার জন্য ইতিউতি পথের দুধারে তাকাচ্ছে। বোঝা যায় ভরসা পাচ্ছে না। অনিল বিরক্ত স্বরে বলল, নামবেন যদি নামুন, নয়তো সরে দাঁড়ান। হ্যাঁ, নামি। লোকটি ব্যস্ত হয়ে নামা মাত্র রাস্তায় তালগোল পাকিয়ে নেয়। পিছনে একটা ডবল ডেকার বাস আসছে। ঘাড় ফিরিয়ে অনিল দেখল বাসের একটা চাকা লোকটার গায়ের উপরে উঠছে। কি কথাই বললেন দাদা? অনিল চমকে দেখল তার সামনের লোকটি, যার সঙ্গে ট্রামে মাসে অন্তত 12-13 দিন দেখা হয়, সেই লোকটি কথাটা বলল। অনিল তৎক্ষণাৎ টুক করে চলন্ত ট্রাম থেকে নেমে ধর্মতলার ভিড়ে মিশে গেল। সারাদিন অনিল কাজে মন বসাতে পারল না। লোকটি তার কথাতেই নেমে বাস চাপা পড়ল। হয়তো মরে গেছে। বাসের চাকায় কতটা ওজন থাকতে পারে তাই নিয়ে সহকর্মীদের সঙ্গে বহুক্ষণ আলোচনা করল। বাসের নিজস্ব ওজন এবং অন্তত 100 যাত্রীর ওজনকে 4 দিয়ে গুণ করে একজন জানালেন কম করে 50 মণ। অনিল নিশ্চিত হয়ে গেল লোকটি আর বেঁচে নেই। এই মৃত্যুর জন্য পরোক্ষভাবে সেই যে দায়ী তা আর কেউ না জানলেও অনিল ভাবতে ভাবতে থমকে গেল। আর সেই লোকটি জেনে গেছে। শুধুই কি জানা, অভিযোগ পর্যন্ত করেছে। কি কথাই বললেন দাদা? সুতরাং দুটি চিন্তায় অনিল কাতর হয়ে পড়ল। একটি মৃত্যু সে ঘটিয়েছে, অতএব সে অপরাধী। মুশকিলের কথা, ব্যাপারটা সে মন থেকে মুছে ফেলতে পারছে না।
যতই ভাবে নিজেকে খুনি বলে মনে হচ্ছে। অন্যটি তার এই অপরাধের একজন সাক্ষী রয়ে গেছে। হয়তো লোকটির সঙ্গে আর জীবনে সাক্ষাৎই হবে না, কারণ অনিল ইতিমধ্যে ঠিক করে ফেলেছে ধর্মতলা স্ট্রিটের কোনো ট্রামেই আর জীবনে উঠবে না। কিন্তু সবসময় মনে কি হবে না একটা লোক তাকে ফাঁস করে দিতে পারে? একটা পাষাণ ভার কি সর্বদা বুকের মধ্যে থেকে যাবে না? এই দুটি চিন্তা এমনই জাঁকিয়ে বসলো যে সে ভেবে দেখলো একমাত্র আত্মহত্যা ছাড়া রেহাইয়ের পথ নেই, আর নয়তো অপরাধ কবুল করে শাস্তি নেওয়া। অনিল লেখাপড়া জানা বিএ পাস, বয়স 37, অবিবাহিত এবং বোধহয় বিবাহ করবে না। বছর 15 আগে একটি মেয়েকে মনে মনে প্রেম দেওয়া এবং মেয়েটির বিয়ে হয়ে যাওয়ার পর চাকরির দরখাস্ত এবং ইন্টারভিউ দেওয়া, এই দুটি কাজ ছাড়া এই পর্যন্ত উদ্যোগী হয়ে কিছু করেনি। সমাধানের দুটি উপায়, অর্থাৎ আত্মহত্যা নয়তো কবুল, এর প্রত্যেকটি অনিল যাচাই করল অফিস ছুটির পর গড়ের মাঠের ঘাসে চিত হয়ে শুয়ে। প্রথমে চিন্তা করলো আত্মহত্যা প্রসঙ্গ। যদি মরে যাই তাহলে কে কি কোনোভাবে উপকৃত হবে? লোকটি কি বেঁচে উঠবে? না। তার পরিবারবর্গ, নিশ্চয়ই বউ ছেলে মেয়ে আছে, তারা কি উপকৃত হবে? হওয়ার কোনো কারণ অনিল খুঁজে পেল না। বরং দ্বিতীয় উপায়টাই ভালো ঠেকলো তার কাছে। কবুল করলে পাষাণ ভারটা মন থেকে নেমে যাবে, আর যা শাস্তি দেবে তাইতে প্রায়শ্চিত্তও হয়ে যাবে। সন্ধ্যা উতরে রাত অনেক এগিয়ে গেছে। অনিল দুর্ঘটনার স্থানটিতে হাজির হলো। ভেবেছিল রাস্তায় রক্ত দেখবে, দেখলো কিছুই নেই, শুকনো খটখটে। কলম সারাইওয়ালাকে সে জিজ্ঞাসা করলো, সকালে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না? কখন? এই 10টা নাগাদ। বাস চাপা? হ্যাঁ হ্যাঁ। কি হলো লোকটার? সঙ্গে সঙ্গে মরে গেল। অ্যাম্বুলেন্স এলো, পুলিশ এলো, ড্রাইভারটাকে পাবলিক খুব মারলো, সেও হাসপাতালে গেল। অনিলের আর শোনার স্পৃহা রইল না। অপরাধের বোঝা আরও বাড়ল। বাসের ড্রাইভারটা বেচারার মার খাওয়ার কতটা খেয়েছে কে জানে। মূল কারণ কেউ না জানলে কি হবে, তাতে পাষাণ ভার যে আরও বেড়ে গেল অনিল ক্রমশ অনুভব করছে। পুলিশ কি করলো? কি আর করবে, কয়েকজনকে জিজ্ঞাসা করলো, আমাকেও। বললুম চলন্ত ট্রাম থেকে নামতে গিয়ে পড়ে গেল। বাসটা আসছিল, ব্রেক কষার আগেই চাপা গেল। আপনি ওকে ট্রাম থেকে নামতে দেখেছিলেন? আরে মশাই, অত শত। কথা শেষ না করে কলম সারাইওয়ালা আগন্তুক খদ্দেরে মন দিল। অনিল ভাবল, একটি নিহত, একটি আহত হওয়ার পেছনে আমারই অবিমৃষ্যকারিতা রয়েছে। এর জন্য শাস্তি না নিলে সারা জীবনই দগ্ধে মরতে হবে। কবুল করলে সকাল 10টার আগে মনের যে ওজন ছিল তা ফিরে পাওয়া যাবে। সুতরাং এখনই থানায় যাওয়া দরকার। থানায় ঢুকেই সামনের টেবিলে মোটা একটা খাতা নিয়ে যে লোকটি বসে, অনিল তাকে জিজ্ঞাসা করলো, সকালে ধর্মতলার মোড়ে যে লোকটি বাস চাপা পড়েছে সে কি মারা গেছে? কেন? আমি তার ঠিকানাটা চাই। কেন? দরকার, মানে ওর বাড়িতে যেতে চাই, কিছু বলার আছে। তাহলে বাড়ির ঠিকানা কেন, স্বর্গের ঠিকানা দিতে হয়। মারা গেছেন? অনিল ব্যাপারটা পাকাপোক্তভাবে জেনে বিমর্ষ কণ্ঠে বিড়বিড়িয়ে বলল, ইস, আমার জন্যই মারা গেলেন। শোনামাত্র পুলিশটি লাফিয়ে উঠে তার বড়বাবুর ঘরে অনিলকে নিয়ে গেল। স্যার, আজ সকালের অ্যাক্সিডেন্টটার জন্য ইনিই দায়ী। কোনটে? বাস চাপারটা। চেয়ারটায় বসা উচিত হবে কি না অনিল তা ঠিক করতে না পেরে দাঁড়িয়েই বলল, উনি ট্রাম থেকে নামার জন্য দাঁড়িয়ে আমি তাড়া দিতেই ব্যস্ত হয়ে নামতে গিয়ে এই কাণ্ড ঘটল। যদি তাড়া না দিতুম তাহলে উনি নামতেন না, মারাও যেতেন না। বড়বাবু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে খুব বিরক্ত হয়ে বললেন, এই আপনাদের দোষ, একটু ধৈর্য ধরতে পারেন না। কেন, তাড়া দেবার কি ছিল? যদি 1 মিনিট কি 5 মিনিটও দেরি হয় তাতেই বা কি এমন ক্ষতি হতো? একটা লোকের প্রাণ তাহলে বাঁচত। যান, আর কখনো এমন করবেন না, ধৈর্য ধরতে শিখুন।
কিন্তু স্যার, আমি এর জন্য শাস্তি নিতে প্রস্তুত। আপনি আমায় জেলে দিন। আমি কি জেলে দেবার মালিক? হাকিম দেবে। সেজন্য মামলা তৈরি করতে হবে, সাক্ষী সাবুত প্রমাণ লাগবে, সে অনেক হ্যাঙ্গামা ঝামেলা। বরং ওই যা বললুম, এবার থেকে ধৈর্য ধরে চলতে শিখুন। ভবিষ্যতে যেন আর কেউ আপনার জন্য না মরে, কেমন? অনিল বুঝল এই লোকটিকে ব্যাপারটির গুরুত্ব ঠিক বোঝানো যাবে না। হয় এ ফাঁকিবাজ, নয়তো তাকে বিকৃত মস্তিষ্ক ঠাউরেছে। তার পাষাণ ভার হালকা করতে এরা কোনো সাহায্যই করবে না। অবশ্য দোষও দেওয়া যায় না, অপরাধ কবুল করতে কেই বা এখানে আসে। অনিল ভেবে দেখল বরং মৃত লোকটির বাড়িতে গিয়ে তার ছেলে, বউ বা নিকটস্থ আত্মীয়দের কাছে কবুল করাই ভালো। তারা উত্তেজিত হয়ে নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা করবে। মৃতের ঠিকানা চাইতেই পাওয়া গেল। অবশ্য অনিলের ঠিকানা এবং যাবতীয় প্রয়োজনীয় তথ্য থানা লিখে রাখল। হাঁটতে হাঁটতে অনিল ভাবল, বোধহয় বাড়াবাড়ি হচ্ছে। নামতে বললেই অমন বিপজ্জনকভাবে কি কেউ নামে? নিশ্চয়ই লোকটিরও দোষ ছিল। আমি শুধু নিমিত্তের ভাগী মাত্র। অন্য লোক হলে কি বলা মাত্র নামতো? নিশ্চয়ই না। অনিল নিজে যে নামতো না তাতে সে নিশ্চিত। এখন তার প্রধান ভাবনা, কেন যাচ্ছি এবং না গেলেই বা কি হয়? অনিল তখন একটা সিনেমা বাড়ির সামনে এসে পড়েছে। সস্তার টিকিট পাওয়া যাচ্ছে দেখে চিন্তার হাত থেকে রেহাই পেতে ঢুকে পড়ল। ছবিতে একটা ব্যাপার তার মজা লাগলো। একই গায়ক 3 জনের বকলমে গান গাইছে। অন্তত 3 জন গায়ককে নিযুক্ত করা উচিত, এটাই তার মনে হলো। ছবি দেখে বেরিয়ে মিনিট 10 হাঁটার পর তার মনে হলো মৃত লোকটির বাড়ির কাছাকাছি এসে পড়েছে। পাষাণ ভারটা খুব বেশি আর ঠেকছে না। কোথায় ছবি দেখার ফলে নেমে গেছে। তবু এত কাছে যখন এসে গেছি বাড়িটার, সামনে দিয়ে একবার ঘুরেই যাই। আবার ভাবল, না গেলেই বা কি হয়? এই ধরনের টানাপোড়েন মিনিট 4 তার মধ্যে চলল। শেষে ঠিক করলো ব্যাপারটা আজকেই চুকিয়ে দেওয়া ভালো। পরে ঘটনাটা মনে পড়বেই, তখন দগ্ধে মরতে হবে। বরং কৃতকর্মের ফলাফলটা চাক্ষুষ দেখে রাখলে দগ্ধানির মাত্রা ঠিক থাকবে। হয়তো লোকটির এমন কেউ নেই যে বিপন্ন হয়ে পড়বে। হয়তো ভীষণ একটা পাজি লোক, যার মৃত্যুতে অন্যে উপকৃতই হলো। এসব তথ্য জানা থাকলে অনুতাপ নাও হতে পারে। এই ধরনের যুক্তির বশবর্তী হয়ে অনিল মৃত লোকটির বাড়িতে উপস্থিত হলো। কিছু লোক রাস্তার রকে গম্ভীর মুখে বসে। অনিল তাদের কাছে গিয়ে বলল, এখনো আসেনি? না, মর্গ থেকে ছাড়তে দেরি করছে, একজন বলল। আর একজন বলল, দেরি হবেই, তবে আর আধ ঘন্টার মধ্যেই বোধহয় এসে পড়বে। ভিতর থেকে ক্ষীণ কান্নার আওয়াজ আসছে। কণ্ঠস্বর যথোচিত বিষণ্ণ বিস্মিত করে অনিল বলল, ইস, জলজ্যান্ত মানুষটা আজ সকালেও দেখা হলো অফিস যাওয়ার পথে। প্রায় ব্যাপারটা ঘটার 5 মিনিট আগেই। পাশের জন বললেন, নিয়তি আর কাকে বলে? কাল রাতেই আমায় বলল, দাদা গোটা 50 টাকা ধার দাও। বললাম আজ হাতে নেই, কাল নিও। প্রায়ই নেয়, ঠিক শোধও দেয়। বড় সৎ লোক ছিল। প্রায় 20 বছর ধরে দেখছি তো। 8টা ছেলে মেয়ের সংসার, কুলোয় তো আর না। আজ সেই টাকাটা দিলুম ওর সৎকারের জন্য। কেউ মাথা হেঁট করলো, কেউ চুপচুপ শব্দ। অনিলের মনে হলো এরা পাড়ার লোক। একজন বললেন, তবু কি বুদ্ধি ছিল। শুয়ারের প্রিমিয়ামটা ঠিক দিত। বলতো যদি মরে যাই, ছেলে মেয়েগুলো তো তবু কিছু টাকা পাবে। ছোটো করে ব্যাগ হাতে ঘুরি, কখন রাস্তায় মরবো তার ঠিক কি। আর দেখো, সেই রাস্তাতেই মরল। একজন ফিসফিস করে বলল, ইদানিং তো সংসার আর চলছে না। ইনশিওরের টাকাটা পেলে তবু কিছুকাল চলে যাবে। বউটাও বেঁচে গেল, বাচ্চা হয়ে হয়ে শরীরের আর কিছু নেই। সবাই দীর্ঘশ্বাস ফেলার জন্য ঘাড় নামিয়েছে। অনিল সেই ফাঁকে হনহনিয়ে স্থান ত্যাগ করল। পরদিন সে অফিস যেতে ট্রামেই উঠল। ধর্মতলার মোড়ের কাছে ট্রামটা আসতে অনিল দরজায় এসে দাঁড়ালো। এক ছোকরা নামবার জন্য ঠেলে ঠুলে এগোচ্ছে। বিরক্ত হয়ে সে অনিলকে বলল, হয় নামুন, নয় পদ দিন। এখানে পদ জুড়ে রয়েছেন কেন? অনিল একটুও নড়ল না,
ছোকরা রেগে উঠল, আরে মশাই নামুন না। ছোকরা অনিলকে বেশ জোরই ঠেলা দিল। অনিল রেগে বলল, কেন, এটা কি ট্রাম স্টপ? নামি আর গাড়ি চাপা যায়। ছোকরা তখন অনিলের পা মারিয়ে নামতে গেল। ধাক্কা দিল অনিল। এতে ছোকরাটি ঘুষি মারল অনিলকে। ট্রাম ততক্ষণে ধর্মতলার মোড় পার হয়ে স্টপে দাঁড়িয়েছে। ভিড় জমে গেল। দোষটা কার এই নিয়ে তর্ক শুরু হলো। কালকে এখানে একজন ট্রাম থেকে নামতে গিয়ে বাস চাপা পড়ে মরেছে। আমি যে ওকে নামতে দিইনি সেটা কি খুব অন্যায় করেছি? অনিল গলা চড়িয়ে বলল, আমি যদি চাপা যাই তো যাব, তাতে কার কি? ছোকরাও গলা চাড়ালো, আপনি মরলে কি আমি দায়ী হতাম না? কেন হবেন? আপনার মৃত্যু হতে পারে জেনেও বাধা দিইনি বলে। জনতা অনিলকে তারিফ করে নিশ্চয়ই নিশ্চয়ই বলে সমর্থন করতেই ছোকরা থতমত হলো। তা কেন, আপনি কেন দায়ী হবেন? এই বলতে বলতে হাঁটা শুরু করেছিল। অনিল হাত চেপে ধরল। জবাব দিন, আপনার যদি 5টি ছেলে মেয়ে থাকে, আপনার রোজগারের উপরই যদি ভরসা করে থাকে সংসার, তাহলে কি আমি অপরাধী হতাম না? ছোকরা অধৈর্য হয়ে বলল, না, হতেন না, কারণ আমার বিয়েই হয়নি, আর কেউ আমার রোজগারের ভরসাতেও নেই। ছাড়া ওরকম কোনো লোক বলা মাত্র ট্রাম থেকে নামতে পারে না যদি না আত্মহত্যার মতলব থাকে। জনতা সায় দিয়ে মাথা নেড়ে যে যার কাজে চলে গেল। তখন অনিল অফিস যেতে যেতে বোধ করল পাষাণ ভাতটা একদমই নেই। তার মনে হলো এজন্য ছোকরাটিকে কৃতজ্ঞতা জানানো উচিত। তবে এটাও ঠিক, আমি মরলে ছোকরা সেটা আত্মহত্যা বলে নিশ্চয়ই চালাত। তাহলে সেটা খুবই অন্যায় হতো। আমাদের এই গল্পকথন কালবৈশাখী চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক বোতামটা টিপতেও ভুলবেন না। আর এই চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটা টিপবেন। ধন্যবাদ।